সুপ্রিয় দর্শক, যে কোনো দেশকে এগিয়ে নিতে সবসময় তরুণরাই পারে মূল ভূমিকা নিতে। এছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যসহ বৈশ্বিক উন্নয়নের লক্ষ্যগুলোকে তরুণদের কথা ভেবেই ঠিক করা হয়েছে। বাংলাদেশ ও চীনের জনসংখ্যার উল্লেখযোগ্য অংশই তরুণ। বাংলাদেশ ও চীনের সম্পর্ককে আজকের তরুণরা কিভাবে দেখছেন তাই নিয়ে আলোচনা করব আজকের চায়না ফোকাসে। আরটিভি এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শাহানশা রাসেল। আর আলোচনার জন্য আজ স্টুডিওতে যারা উপস্থিত আছেন পরিচয় করিয়ে দিই তাদের সঙ্গে। আমার সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক নাকিবুল ইসলাম চৌধুরী, সঙ্গে আছেন জাতীয় নাগরিক কমিটির সহ মুখপাত্র তাহসিন রিয়াজ এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সভাপতি SM ফরহাদ। আপনাদের সবাইকেই স্বাগত আমাদের এই স্টুডিওতে। চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। প্রথমেই নাকিব, বাংলাদেশ এবং চীনের এক ধরনের সম্পর্ক বহুদিন ধরে চলে আসছে। এই সম্পর্কের বর্তমান অবস্থা আপনি কিভাবে দেখছেন এবং এর ভবিষ্যৎ সম্পর্কে আপনার মতামত বিশ্লেষণ জানতে চাই। ৭৫ পরবর্তী সময় ৭৬-এর দিকে আমাদের বাংলাদেশের সাথে চীনের একটা সম্পর্ক গড়ে ওঠে এবং এই ক্ষেত্রে তৎকালীন যে প্রধান সামরিক আইন প্রশাসক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনার একটা বড় উদ্যোগ এখানে স্মরণ করতে চাই। তখন থেকে আমাদের যেই পারস্পরিক যে বাণিজ্য সহযোগিতা, আপনার জ্বালানি সহযোগিতা বলি বা অন্যান্য যে সহযোগিতাগুলো রয়েছে, বিনিয়োগের মতো যে সহযোগিতা রয়েছে, এই যাত্রাপথটা শুরু হয় এবং মূলত ওই সময়ের প্রেক্ষাপটটা ছিল নিরাপত্তা ইস্যু নিয়ে। বিশেষ করে তো এই নিরাপত্তা ইস্যুটা জোর দিতে গিয়ে আমাদের সামরিক প্লাস রাজনৈতিক যে একটা সম্পর্ক তৈরি হয় চীনের সাথে, সেই ধারাবাহিকতায় আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের পরবর্তী সময় আমরা দেখতে পাই যে বাংলাদেশের সাথে চীনের একটা অভূতপূর্ব সম্পর্ক রয়েছে। আমাদের টোটাল আমদানির 25% আমরা কিন্তু চীন থেকে আমদানি করি, বরং এর পাশাপাশি যদি আমরা বলি যে 1.22% প্রায় যেটা আমরা রপ্তানি করি শুধুমাত্র। এখানে একটা বড় একটা বাণিজ্য ঘাটতি রয়েছে। তো আমার মনে হয় যে আগামী দিনের সামনের যে পথ পরিক্রমা রয়েছে, সেই সময়টাতে আমরা যদি আমাদের নিজেদের উদ্ভাবনী চিন্তাভাবনা, উৎপাদনশীল যে চিন্তাভাবনা, এইটা নিয়ে যদি আমরা এগোতে পারি এবং চীনের যে বিনিয়োগ বাণিজ্য সহযোগিতা প্লাস রোহিঙ্গা ক্ষেত্রে আমরা চাই যে বাংলাদেশের সামনের দিনের যে রোহিঙ্গা সংকট একটা বড় সমস্যা। আমরা জানি যে মায়ানমারের উপর চীনের একটা বড় প্রভাব রয়েছে। আপনি জানেন যে অলরেডি আমাদের মনে হয় যে বাংলাদেশে থেকে প্রায় 10,000-এর মতো শিক্ষার্থী যারা চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশোনা করছেন। সো এই জায়গাগুলোতে যদি আমরা এমফাসাইজ করে সামনের দিকে আগাই, আশা করি একটা চীন বাংলাদেশ একটা ভালো সম্পর্ক তৈরি হবে। ধন্যবাদ নাকিব। আমি আপনার এই কথার সূত্র ধরেই তাহসিন রিয়াজ আপনার কাছে আসতে চাই। যে কোনো দেশকেই শক্তিশালী হতে গেলে অর্থনীতির ভিতকে শক্তিশালী করতে হবে। আমরা দেখেছি চীন দারিদ্র্যকে জয় করে অন্যতম পরাশক্তি হয়ে উঠেছে। তারা একটা মডেল অনুসরণ করেছে। আপনারা তরুণ নেতৃত্ব দিচ্ছেন, দেশ পরিচালনায় আসবেন, আপনারা কি ভাবছেন বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী কাঠামো তৈরিতে এই মডেলটা কিভাবে কাজে লাগতে পারে? চীন বিশেষ করে তাদের দারিদ্র্য বিমোচনের যে মডেলটি আসলে গ্রহণ করেছে, আমরা দেখেছি যে তারা একেবারে সামগ্রিক যে অর্থনৈতিক সংস্কার বা সামগ্রিকভাবে যে অর্থনীতির যে প্যারামিটারগুলোতে বা যেই স্টেকগুলোতে আপনার খুব রুট লেভেল থেকে যে ডেভেলপমেন্টটা ইনশোর করা দরকার, সেই জায়গাটাতে কিন্তু তারা অনেক বেশি ফোকাস করেছে। আমরা যদি একটু ডিটেইলি দেখি তাদের যে মডেলটা ছিল, পুরো চীনকে তারা আসলে অনেকগুলো অঞ্চলে ভাগ করে, যে সমস্ত অঞ্চল আপনার যে ক্যাপিটাল সিটির সাথে আসলে সম্পর্ক না থাকার কারণে, একটু দূরে পড়ে থাকার কারণে যে সমস্ত অঞ্চল আসলে অর্থনৈতিক সুবিধা বঞ্চিত থাকে, তাদেরকে কিন্তু তারা সামনে নিয়ে এসেছে। যদি বলি যে ডিসেন্ট্রালাইজেশনের যে মডেলটা, তারা এই ডিসেন্ট্রালাইজেশনের মডেলটাকে অনেক বেশি ফোকাস করেছে। যেসব অঞ্চল অর্থনৈতিকভাবে, যেসব অঞ্চল ট্রান্সপোর্টেশনে, যেসব অঞ্চল ব্যাংক বাণিজ্য আর আনুষঙ্গিকভাবে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ কার্যক্রম সেখানে পরিচালিত হওয়া দরকার, সেই সব অঞ্চলকে কিন্তু তারা ফোকাস করে আলাদা করে সামনে তুলে এনেছে। এবং তার পাশাপাশি আমরা যদি দেখি, যদি আমরা ডেটা স্টিক চিন্তা করি, সেটা খুব সহজ। আপনারা দেখবেন যে 1978 থেকে আপনার 2020 সাল, এই সময়টির মধ্যে তারা যে মডেলটি নিয়ে কাজ করছিল, এটা কতটা সাকসেসফুল মডেল হলে তারা তাদের মোট জনসংখ্যার আপনার 85 কোটি জনসংখ্যাকে তারা কিন্তু দারিদ্র যে সীমা, এই সীমা থেকে কিন্তু তারা আপরাইজ করে তারা কিন্তু একটা ভালো জায়গায় তাদেরকে নিয়ে আসতে পেরেছে। তো এই ধরনের মডেল ডেফিনেটলি আমরা যারা এখনও ডেভেলপিং স্টেজে আছি, আমাদের মতন যারা অর্থনৈতিকভাবে আসলে আমরা এখন পর্যন্ত ডিপেন্ডেন্ট টু আদার কান্ট্রিজ, অ্যান্ড স্পেশালি যারা মোরলেস যদি বলি যে বাংলাদেশের অর্থনীতির এখন পর্যন্ত স্ট্রাকচার্ড কোনো কাঠামো কিন্তু নেই, আমাদের যে অর্থনীতির কাঠামোর দিকে যদি আমরা তাকাই। তো এই ধরনের বিশেষ করে যে বাংলাদেশের যে দারিদ্র সীমার নিচে যাদের বসবাস, তাদেরকে আসলে তাদের সামগ্রিক উন্নয়ন, স্পেশালি মার্জিনাল পিপল যারা আছে, আপনি দেখবেন যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত কুড়িগ্রাম অনেক বেশি বিচ্ছিন্ন। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত আপনি দেখবেন যে বরিশালের বরগুনা বা ভোলা, এই জেলাগুলো অনেক বেশি বিচ্ছিন্ন। এটা কেন? এটা এই জন্য যে বাংলাদেশের অর্থনীতি বলি, বাংলাদেশের ব্যাংক বাণিজ্য বা যেই কার্যক্রমগুলো যেগুলো অর্থনীতির সাথে সম্পর্কিত,
এই পুরো কার্যক্রমটি হচ্ছে আপনার ক্যাপিটাল সিটি বেসড। তো যখন রাষ্ট্রের ফোকাস ক্যাপিটাল সিটি বেসড হয় তখন খুব স্বাভাবিকভাবে আদার যে জেলা শহরগুলো থাকে এই জেলা শহরগুলো ডিফোকাস থাকে। তো দেখেন ডিসেন্ট্রালাইজেশনের যে নীতি, এই নীতি আমরা প্রণয়ন করতে পারি। আমার মনে হয় যে আমরা এই মডেলকে এভাবে কাজে লাগাতে পারি। ধন্যবাদ তাহসিন রিয়াজ। আমি ফরহাদ আপনার কাছে আসতে চাই যে একটা জাতির শিক্ষিত হয়ে ওঠা বা শিক্ষার উন্নয়নটা সবচেয়ে বেশি জরুরি জাতির উন্নয়নের জন্য। সেক্ষেত্রে বাংলাদেশের বিদ্যমান শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি আপনাকে বলতে বলা হয়, এর সংস্কার বা উন্নয়ন নিয়ে আপনার মতামত কি? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মানে গভর্নমেন্ট কর্তৃক অ্যানাউন্সড অবজেক্টিভ চিন্তা করলে বোঝা যায়। শুরুতে পরে 80 দশকে 90 দশকে বলা হতো যে আমাদের টার্গেট হচ্ছে নিরক্ষর যাতে কেউ না থাকে, প্রাইমারি শিক্ষা আমরা বাধ্যতামূলক করছি, এটা করছি। আমাদের একটা গর্বের কারণ ছিল। তার মানে মিন করে আপনার অবজেক্টিভই হইলো যে আপনার লোকেরা, আপনার জনগণেরা শুধুমাত্র পড়তে পারবে, এটাতে আপনি খুশি। আমরা হয়তো অনেক মানুষকে নিরক্ষর মুক্ত বা সে পড়াশোনা করতে পারে, লিখতে পারে, স্বাক্ষর দিতে পারে, বাংলা পড়তে পারে, এটুকু পেরেছি। বাট কিছু জিনিস আমরা জয় করতে পারি নাই। সেটা হচ্ছে আমার লোকেরা ঠিকই বেকার থেকে এসেছে, তারা অদক্ষ, তারা সৎ না, তারা দুর্নীতিতে অভ্যস্ত। সব কিছু ইনপুট হয়েছে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে। যা আমরা জয় করতে পারি নাই, যেটা আমার চ্যালেঞ্জ মনে করছি, প্রত্যেকটাকে অ্যাড্রেস করে আমার শিক্ষা ব্যবস্থাকে মডিফাই করা দরকার। ফার্স্ট অফ অল, সাপোজ আপনার লোকেরা মোরাল না, মানে সৎ না। যিনি পুলিশে আছেন তিনি ঘুষ নেওয়াতে পছন্দ করেন, যিনি মিনিস্ট্রিতে আছেন তিনি কীভাবে একটা ফাইল অ্যাপ্রুভ করলে টাকা নিতে পারেন এটা করেন। ইভেন যিনি চীন থেকে, জাপান থেকে মিউচুয়াল কোঅপারেশনে বাজেট নিচ্ছেন ডেভেলপমেন্ট প্রজেক্ট, তিনি চিন্তা করছেন কীভাবে আমার রুলিং এলিটরা বেনিফিটেড হয়, রেদার দেন ওই আমার ম্যাস পাবলিক বেনিফিটেড না হোক। দেখবেন যে আমার এরকম ইন্টারন্যাশনাল সহযোগিতা বড় বড় প্রজেক্টের একটা বড় অংশ আছে রুলিং এলিটরাই মানে উপকৃত হচ্ছে আর কি। এই প্রত্যেকটা জায়গায় যে গ্রেটার গোলকে ওন করতে না পারা, এই সততার পরিচয় দিতে না পারা, অনেস্ট না হওয়া, এটার জন্য শিক্ষা ব্যবস্থায় এমন কিছু জিনিস ইনপুট করতে পারা দরকার। আমি পার্সোনালি সাজেস্ট করি যে আমার লোকেদের যে ধর্মের অনুসারী, যে হিন্দু, সে যখন তার রিলিজিয়াস ভ্যালুসটা যখন সে সিরিয়াসলি প্র্যাকটিস করবে, সে জানবে, সে তার ছোটোবেলা থেকে সে এখানে দুর্নীতি করতে ভয় পাবে, সে অসৎ থাকতে ভয় পাবে। যে মুসলিম, সে যখন তার স্রষ্টাকে সে ফিল করবে যে তিনি মনে হয় দেখছেন, এখানে সে দুর্নীতি করবে না। এটা একটা প্রথম উপাদান। দ্বিতীয় হচ্ছে তিনি সৎ হইলো বা সে অদক্ষ, তাহলে তো আগে দিয়ে আপনি কাজ করাতে পারবেন না। দক্ষ যাতে হয়, আপনি হায়ার এডুকেশনে গিয়ে আপনার সেই এস্টাবলিশমেন্টে হওয়া দরকার, সেই সিস্টেমে থাকা দরকার, যার মধ্যে দিয়ে লোকেরা দক্ষ হয়ে উঠবে। বাংলাদেশে অসংখ্য প্রফেশন আছে যেখানে মানে বিদেশিরা চাকরি করছে, কিন্তু বাংলাদেশের সেই জায়গাটাকে ফিল আপ করার জন্য আমার দেশের লোকদেরকে আমি দক্ষ করে গড়ে তুলতে পারছি না। টোটাল শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার দরকার। আমার ক্রাইসিস দেখে যে আমার কোন জায়গায় ক্রাইসিস আছে, কিভাবে সলভ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন চায়না ফোকাস। আমরা এই পর্যায়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি বিরতি পরেই, সঙ্গেই থাকবেন। দর্শক, আবারও আমন্ত্রণ RTV এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজন চায়না ফোকাসে। চলে যাচ্ছি আবারও আলোচনায়। ফরহাদ, আপনার কাছে আসছে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরেকটু কর্মমুখী করার এক ধরনের প্রচেষ্টা বা এক ধরনের, আমি যদি এখানে চীনের উদাহরণটা আমাকে দিতেই হচ্ছে এই কারণে যে চীনে আসলে চাকরির পেছনে না, একটা উদ্যোক্তা তৈরি, আপনি কিভাবে স্টার্ট আপ প্রয়োগ করবেন, অ্যাপ্লাই করবেন, সেটার প্র্যাকটিসটা স্টুডেন্ট লেভেল থেকে হয়ে ওঠে। আমরা আসলে কেন এখান থেকে দূরে, এইটা নিয়ে আসলে কিছু এইটার মানে প্রধান কারণ হচ্ছে আমরা বাংলাদেশে কেন যেন সেটা কালচারে বলেন, বিজনেসে বলেন, এডুকেশন বলেন, প্রত্যেকটা ফিল্ডকে পলিটিক্সের সাথে মিশিয়ে ফেলেছে একেবারে। আইদার আপনি পলিটিক্যাল ডিলিংস অন করেন, আপনার কালচারটা প্রমোট হবে, এইদার আপনি এটা করেন, আপনার বিজনেসটা প্রমোট হবে। আজকে ক্ষমতায় অমুক গ্রুপের বিজনেসটা প্রমোট হবে, আপনি ক্ষমতায় অমুক গ্রুপের শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রমোটেড হবে। এই যে টোটাল মিশায় ফেলা, আপনি ফার্স্ট কাজ হবে বাংলাদেশে রাজনীতিটাকে সেপারেট রাখা, পলিটিক্সের মতো করে চলবে, বিজনেস, এডুকেশন সব কিছু তার একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলবে, ইনস্টিটিউশনটা স্বাধীন এবং আলাদাভাবে চলবে। দ্বিতীয়ত, তারপরে আপনি যেটা কর্মমুখী শিক্ষার কথা বলেছেন, আপনি দেখেন বাংলাদেশে এখন যেগুলো কর্মমুখী শিক্ষার কাজ করছে, বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে খুবই ভয়াবহ অবস্থার মধ্যে আছে। সবকিছুর মূল গোড়ার সমস্যা হচ্ছে বাংলাদেশের পলিটিক্যাল লিগ্যাসি অ্যান্ড সিস্টেম। ওকে, ধন্যবাদ ফরহাদ। আমি আবারও আসবো আপনার কাছে, নাকি আমি আপনার কাছে আবারও আসতে চাই। আসলে একটা দেশের উন্নয়নের জন্য বিদেশি বিনিয়োগ বা শিল্প ক্ষেত্রে উন্নয়নটা জরুরি। সেক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা যে জায়গাটা আমি দেখি যে এখানকার
জ্বালানির সোর্সের অভাব এবং অবকাঠামো উন্নয়নের অভাব। বাংলাদেশে অফুরন্ত নবায়নযোগ্য জ্বালানির সোর্সগুলো আছে, উৎসগুলো আছে। যদি আমরা এটাকে প্রপারলি কাজে লাগাতে পারি তাহলে হয়তোবা আমাদের বিদ্যুৎ ঘাটতি থাকবে না, আমাদের বাইরের দেশ থেকে বিদ্যুৎ আনতে হবে না, কয়লার জন্য আমাদের নির্ভরশীল হতে হবে না। তো এই জাতীয় বিষয়গুলো নিয়ে প্র্যাকটিস করার কিন্তু এখনই সময়। আপনি কি ভাবছেন? মূলত জ্বালানি সংগ্রহটা বা আমাদের দেশের যে জ্বালানি খাত ব্যবহার হচ্ছে এটা কয়টা সেক্টর থেকে মূলত আসছে? আমরা দেখছি যে আমাদের ইতিপূর্বে যে বিষয়গুলো হয়েছে যে মূলত জীবাশ্ম জ্বালানির উপরেই আমরা মোটামুটি নির্ভরশীল ছিলাম, যেরকম গ্যাস নির্ভর বা কয়লা নির্ভর, যেটা দেখা যাচ্ছে যে পরিবেশে একটা ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ঘটনাচক্র হয়েছে কি, আমাদের বাংলাদেশের অবস্থা এখন এমন জায়গায় এসে ঠেকেছে যে যেখানে আপনি নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প এখন দেখছি না। কারণ হচ্ছে প্রতিনিয়ত আমাদের জীবাশ্ম জ্বালানির যে পরিস্থিতি এখন কমে কমে যে জায়গায় চলে আসছে, আমার মনে হচ্ছে যে 2025 বা 26 নাগাদ মনে হয় যে এটা আরও 2 থেকে 3/3 কমে যাবে যদি নবায়নযোগ্য জ্বালানি আমাদের আরও উৎপাদন করা না হয়। সেই জায়গাটা আমরা কোন কোন সেক্টরটাতে এগিয়ে রাখতে পারি? যেরকম ধরেন যে আপনার সোলার সিস্টেম, যেটা আমরা কিন্তু এখানে ভালো একটা সম্ভাবনা আছে বাংলাদেশে, এবং এটা ইটকলের মাধ্যমে একটা প্রজেক্ট দিয়েছিল এর আগে, যেটা জানিয়ে যে আমরা অলরেডি এটা একটা সাফল্য এসেছে। কারণ হচ্ছে যুগোপযোগী একটা শিক্ষা, আপনার পরিকল্পনা এবং এটা বাস্তবায়ন করে সামনের দিকে এগিয়ে যাওয়া। আমাদের বাংলাদেশে উপকূলীয় অঞ্চল বেশি, কিন্তু আমাদের এই দেশে বিশেষ করে বদ্বীপ হওয়ার ক্ষেত্রে আমাদের এই জায়গাতে বাতাসের ইয়েটা আমার মনে হয় যে প্রায় 7.75 মিলি/সেকেন্ড/আওয়ার এরকম যে গতিবেগ আমাদের, সেখান থেকে দেখা যাচ্ছে আমাদের প্রায় 30 থেকে 35 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব কিন্তু বাংলাদেশে কিন্তু এখনো পর্যন্ত আমরা 59% প্রায় আমরা প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভর করছি জ্বালানির ক্ষেত্রে, এবং আর 15% হচ্ছে কয়লার উপর আমরা নির্ভর করছি। তো আপনি চিন্তা করে দেখেন যে এই দুইটার যখন তলানিতে এসে ঠেকে যাবে, তখন আমাদের এর পরবর্তী যে প্রজন্ম বা পরবর্তী রাষ্ট্র ব্যবস্থাপনা সেটা আমরা কিভাবে সেটা গড়বে, বা সেই জিনিসটা, সেই যে টেকনোলজির ব্যবহার বা যেই চিন্তা ভাবনাগুলো রয়েছে আমাদের, যেগুলো রিফুয়েলিং করা যায় বা যে এনার্জি উৎপাদন করা যায়, তো সেই জায়গাগুলোতে যদি মনোযোগ না দেওয়া যায় তখন দেখা যাচ্ছে যে ইন ফিউচার আমাদের বাংলাদেশ একটা বড় ক্ষতির সম্মুখীন হবে। সেই জায়গাগুলোতে আমার মনে হচ্ছে যে জ্বালানি সংকটের এখন যেই বিষয়টা সামনে আসছে, নবায়নযোগ্য জ্বালানির দিকে আমাদের মনোযোগ করা উচিত এবং রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় এই সকল বিষয়ে গবেষণা বাড়ানো উচিত। আমি আসবো রিয়াজ, আমি এই প্রশ্নে আপনার সাথে আপনার একটু মতামত জানতে চাচ্ছি। সরকারিভাবে একটা সংগঠনও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করছে, কিন্তু তারপরও আশানুরূপ কোনো ফল আমরা পাচ্ছি না। অনেক ইনিশিয়েটিভ নেওয়ার সুযোগ ছিল, যথাযথভাবে এগুলো কাজ হচ্ছে না। তো এটা আসলে ফাংশনাল করার জন্য কি করা যেতে পারে? দেখেন, পরিবর্তনের এটা একটা রাইট টাইম। এই রাইট টাইমের পরিবর্তন যদি আপনি রাইট টাইমে করতে না পারেন, অন্য আপনি বাংলাদেশের হিস্ট্রিতে তাকান, এই হিস্ট্রিতে এত বড় গণঅভ্যুত্থান তো হয়নি কখনো, যেখানে আপামর জনতা বলতে আপনি দেখেন মানে দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ যেই বিপ্লবে বা যেই গণঅভ্যুত্থানে দাঁড়িয়ে বলেছে যে আমরা পরিবর্তন চাই। এই পরিবর্তন কি শুধুমাত্র রেজিমের পরিবর্তন? এই পরিবর্তন কি শুধুমাত্র চেয়ারের পরিবর্তন? এই পরিবর্তন শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, এই পরিবর্তন সিস্টেমের পরিবর্তন, সংবিধানের পরিবর্তন। এটা আপনি যে এই এত বছর ধরে যে অ্যাডমিনিস্ট্রেশন ডেভেলপ করছেন, যেই আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করে রাখছেন, এই আমলাতান্ত্রিক জটিলতার পরিবর্তন। আপনাকে একটা টিকিট আনতে গেলে আপনাকে ডাক্তারের সিরিয়াল নিয়ে নেওয়ার পরও আপনাকে আয়া বুয়ার কাছে কেন দাঁড়ায় থাকতে হয়? আপনি একটা জায়গায় আপনি যখন একটা ফাইল নিয়ে যান, ওই ফাইল নিয়ে আপনাকে কেন আপনি সরাসরি সচিব বা সেক্রেটারিয়েট বডির কাছে আপনি রিচ করতে পারেন না? কেন পারেন না? যে রাষ্ট্রটা আমরা চেয়েছিলাম সেটা যদি মেরামত করা যায়। ঠিক আছে, আমরা অপেক্ষায় আছি এরকম একটা পরিবর্তনের জন্য। ফরাদ, আপনার কাছে আসতে চাই, মানে নতুন সরকারের জন্য প্রয়োজন নতুন ভূ রাজনৈতিক ভাবনা। বিশেষজ্ঞরা এই কথা বলছেন, এটা আমার কথা না। তো ভূ রাজনৈতিক ভাবনা নিয়ে তরুণরা কি ভাবছে? আমার টোটাল ম্যাপের 4-5টা আমার ইন্ডিয়া। তো এই টাইমে এবং একই সাথে খুব সুখকর একটা সম্পর্ক যায় নাই। আমরা কালচারাল অ্যাগ্রেশনের শিকার হয়েছি, আমরা মানে অর্থনৈতিক অ্যাগ্রেশনের শিকার হয়েছি, আমরা পলিটিক্যালি এই দ্বারা আপনি আমার মানবেন, আপনি ক্ষমতায় থাকবেন, মানবেন না, আপনি ক্ষমতা থেকে নেমে যাবেন, এই ধরনের সিস্টেমের শিকার হয়েছি। এই জায়গায় বাংলাদেশকে একটা কূটনৈতিক দক্ষতার পরিচয় দিতে হবে, চমৎকার একটা দক্ষতার পরিচয় দিতে হবে। বাংলাদেশকে মনে রাখতে হবে এখন ইউনিপোলারিটির দিন শেষ, এখন মাল্টিপোলারিটির সময়। এবং বাংলাদেশকে একই সাথে চীন বলেন, ইন্ডিয়া বলেন, আমেরিকা বলেন, সবার সাথে একই সাথে প্যারালালি সম্পর্ক মেনটেন করে বাংলাদেশকে চিন্তা করতে হবে সে কীভাবে আগাবে। চীনের সাথে আমার সম্পর্ক কন্টিনিউ করতে গেলে সেখানে আমার কালচারাল অ্যাগ্রেশনের রিস্ক কম। আমি যদি চীনকে অ্যানালাইসিস করি, চীন আমার দেশে খুব বেশি কালচারাল অ্যাগ্রেশন করার চেষ্টা করে নাই। একটা কনফুসিয়াস ইনস্টিটিউট দিয়ে হয়তো কিছু ল্যাঙ্গুয়েজ, কিছু অন্যান্য কিছু কর্মসূচি, সেখানে একটা এক্সচেঞ্জ প্রোগ্রামের মধ্যে দিয়ে গেছে।
আবার একই সাথে আবার অন্যভাবে চিন্তা করলে অর্থনৈতিকভাবে আমরা অনেক বেশি ইম্পোর্ট করছি, আমদানি করছি, কিন্তু সেই তুলনায় আমরা কিন্তু রপ্তানি করার সুযোগটা চীনে আমরা পাই নাই। এখানে আমরা একটা খুব একটা ঘাটতির মধ্য দিয়ে গিয়েছি আর কি, আমরা আমদানি ঘাটতির মধ্যে পড়েছি। আবার ইন্ডিয়ার সাথে অ্যানালাইসিস করলে সেখানে দেখবেন আমি একই সাথে পলিটিক্যাল অ্যাগ্রেশনের শিকার হয়েছি। একটা দল পলিটিক্যাল পার্টি ক্ষমতায় থাকতে হলে তাকে মেনে নিতে হবে এবং তাকে হুজুর হুজুর করতে হবে, এবং বাধ্য হয়ে তিনি আবার পালাইয়া যান ওই দেশে। তো এই একটা সিস্টেমের মধ্যে দিয়ে গেছি। কালচারাল অ্যাগ্রেশনের বহু সিমটমস আমরা লক্ষ্য করছি, সে সিনেমা বলেন, মুভি বলেন, গান বলেন, অন্যান্য উপাদান বলেন, ইভেন লিটারেচারের ক্ষেত্রেও একটা অদ্ভুত একটা অ্যাগ্রেশনের মুখোমুখি হয়েছি। এক্ষেত্রে বাংলাদেশকে চিন্তা করতে হবে আমি কীভাবে আমার লেস অ্যাগ্রেশন, আমি টোটালি আমার বড় অ্যাগ্রেশনটা আমি কমাই নিব এবং আমি আমার ম্যাক্সিমাম ডেভেলপমেন্ট আমি নিশ্চিত করবো। এক্ষেত্রে বাংলাদেশকে প্রাইমারি হচ্ছে প্রত্যেকটা রাষ্ট্রের সাথে কূটনৈতিক দক্ষতা। ধন্যবাদ ফরহাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন চায়না ফোকাস। আমরা এই পর্যায়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি বিরতি পরেই, সঙ্গেই থাকবেন। দর্শক, আবারও আমন্ত্রণ আরটিভি এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজন চায়না ফোকাসে। চলে যাচ্ছি আবারও আলোচনায়। নাকিব, চীন বাংলাদেশ সম্পর্কের 50 বছর, এই বছর 50 বছর উদযাপন হবে। এই সম্পর্ক গভীর করতে গিয়ে আরও কোনো পরিকল্পনা বা কিছু করা যেতে পারে কিনা, আপনার মতামত? আমাদের এখন যে সামনে যে নতুন সময় আসছে, এই সময় এসে আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোর ভিতরে কনসেনসাস তৈরি করা, ন্যাশনাল কনসেনসাস। সেটা হচ্ছে আমার ন্যাশনাল ডেভেলপমেন্টের জন্য একটা জায়গায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সেক্ষেত্রে যে আমরা ন্যাশনাল ডেভেলপমেন্টের জিনিসটাকে সর্বাগ্রে প্রাধান্য দেব, আমার জাতীয় স্বার্থ, এখানে জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে বা কমিয়ে বা বিকিয়ে দিয়ে আমি অন্য কারো স্বার্থ হাসিলে যেন কাজ না করে। বাংলাদেশ আর চীনের ভিতরে বিদ্যমান যে আমাদের যে ব্যবসা বা যে বাণিজ্য রয়েছে, সেখানে প্রায় মনে হয় $10 বিলিয়ন মতো আমাদের বৈদেশিক বাণিজ্য চীনের সাথে আমাদের, যার মধ্যে দেখা যাচ্ছে যে $9 বিলিয়ন হচ্ছে চীন আমাদের কাছ থেকে বাণিজ্য করে নিয়ে যাচ্ছে, আর আমরা হয়তো $1 বিলিয়ন মতো প্রায়, যেটা খুবই সামান্য অপ্রতুল, এবং এটাকে আমরা দেখতেই পারি যে একটা বড় বাণিজ্য ঘাটতি তৈরি হচ্ছে। সুপরিকল্পিত পরিকল্পনার কোনো বিকল্প নেই কোনো কিছুর ক্ষেত্রে। আপনি যদি সেখান থেকে কোনো রেজাল্ট বের করে নিয়ে আসতে চান, সব ক্ষেত্রে লক্ষ্যমাত্রা যখন আপনি ঠিক করতে পারবেন, তখন আপনার এই জায়গাটাতে আসতে পারবেন। ন্যাশনাল স্বার্থ ডিমান্ডটাকে আমরা যদি প্রায়োরিটি দিয়ে বাকি সব কিছুকে ঠুনকো করি, তখন দেখা যাবে যে আমাদের জাতীয় স্বার্থটাই আগে প্রাধান্য পাবে। সো অনুরূপভাবে আমি মনে করি প্রত্যেকটা যারা এখানে তরুণ প্রজন্ম সবাই এসছেন, আমি মনে করি তরুণ প্রজন্মের এইটাই চিন্তা ভাবনা হওয়া উচিত। প্রত্যেকের জায়গা থেকে নিজের সেই দায়িত্বশীল জায়গা থেকে রোলটা প্লে করলে আমার মনে হয় আগামী দিনে সমৃদ্ধ একটি বাংলাদেশ আমরা উপহার দিতে পারবো সবাইকে। ওকে, ধন্যবাদ নকিব। আমরা একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে। তাসসিন রিয়াজ, আপনার কাছে ছোট করে জানতে চাই, তরুণদের দল জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল গঠনের জন্য 24 দফা ইস্তেহার ঘোষণা করেছেন। নতুন রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে আসলে কি ভূমিকা রাখবে আপনাদের এই ইস্তেহার? আমরা আসলে তারুণ্যের ভাষাটা বোঝার চেষ্টা করছি, কারণ যে তারুণ্যের জোয়ারে আপনার ফ্যাসিজম হারিয়ে গেল, আপনি সেই তারুণ্যকে যদি বুঝতে না পারেন, আগামীর রাজনীতি বাংলাদেশে যে কোনো দল, যে কোনো মত, তারা যদি তারুণ্যের ভাষাকে যদি বুঝতে না পারে, তাদের জন্য রাজনীতি থাকবে না বাংলাদেশে। এবং তার পাশাপাশি দেখেন, যারা এখানে এই আন্দোলনে তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে, রক্ত দিয়েছে, আহত হয়েছে, কেউ চোখ দিয়েছে, কেউ হাত দিয়েছে, এবং পরবর্তী সময়ে তারুণ্য যেই ভাষায় দেয়াল লিখন করেছে, সেটি হচ্ছে আমাদের সংবিধান। সেখানে সংবিধান লেখা হয়ে গেছে, তারা কেমন বাংলাদেশ দেখতে চায় সেখানে তারা বলে দিয়েছে। সেটি হবে আমাদের ইশতেহার। আমাদের রাজনীতি হবে অবশ্যই, সেটা কোনো নতজন পররাষ্ট্রনীতি ভিত্তিক রাজনীতি হবে না। আমাদের অর্থনীতি হবে সেটা অবশ্যই আপনার, সেটা ওই ক্যাপিটালাইজড বা ক্যাপিটালিজমকে প্রমোট করে। একটা পক্ষ সারাটা জীবন ধরে রিচ হবে, আর আরেকটা পক্ষ তার অবস্থান অপরিবর্তিত থাকবে। এ ধরনের কোনো অর্থনীতি আমাদের হবে না। এই দেশকে আমরা বিভক্ত করেছি। 71-এর প্রশ্নে দুইটা দলকে আলাদা করা, স্বাধীনতার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, ডিফারেন্ট কালার দেওয়া, ইসলামী ছাত্র শিবির তার জন্য তাকে হত্যা করা জায়েজ, ছাত্রলীগ তাকে ফুল দেওয়া জায়েজ। এই ধরনের বিভাজনের যে রাজনীতি, যে রাজনীতি এই 16 বছরে বাংলাদেশের রাজনীতির এজেন্ডায় সেট করা হয়েছে, এ ধরনের এই ডার্টি রাজনীতি, এই রাজনীতির মানে স্বপ্ন আমরা এই গণঅভ্যুত্থানের মাধ্যমে এগুলোকে কিক আউট করেছি। সামনের কোনো দল, সামনের বাংলাদেশে কোনো দল যদি রাজনীতি করতে চায় বাংলাদেশে, তাদের বিপক্ষে আমরা। ধন্যবাদ রিয়াজ। আমি একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফরহাদ, আপনার কাছ থেকে জাস্ট অল্প কথাই আপনি যদি কিছু যোগ করতে চান, যে প্রতিবেশী দেশগুলোকে নিয়ে আপনারা কিভাবে দেশ গঠন করতে চান? যে আমার পলিটিক্যাল কিংবা কালচারাল অ্যাগ্রেশনের শিকার বানাতে চাবে, সেটা আমি যতটুকু পারি আমার ম্যাক্সিমাম দিয়ে মানে এটাকে যাতে
ট্যাকেল করতে পারি তার পাল্টা একটা ব্যবস্থা আমার রাখবে। আবার একই সাথে সেই ব্যবস্থা রাখতে গিয়ে যাতে আমি কখনো ডেপ্ট ট্র্যাপ ডিপ্লোমেসির আওতায় না পড়ে যাই। দুইটা বিষয় মাথায় রেখে আমাকে অ্যাড্রেস করতে হবে। তখন আবার ফিল্ড ধরে ধরে হতে পারে, যে প্রত্যেকটা সেগমেন্ট ধরে ধরে। সাপোজ আমি যদি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি দিয়ে কাজ করি, নিশ্চয়ই আমি তখন চীনের হেল্প নিব। হ্যাঁ, আমি যখন বাংলাদেশের নদী নিয়ে কাজ করবো তখন আমার ইন্ডিয়ার হেল্প লাগবে। এভাবে মানে এজেন্ডা বেসিসে যখন যার হেল্প যেখানে যেদিকে লাগবে, আবার তিনি সেখানে রাজি না হলে পাল্টা কিভাবে কূটনৈতিক ট্যাকেল দেওয়া যায় সেখানে আবার পাল্টা ম্যানেজমেন্ট লাগবে। অর্থাৎ বাংলাদেশকে এখানে আসলে সুপ্রিম জায়গা হচ্ছে মানে কূটনৈতিক চমৎকার একটা দক্ষতার পরিচয় দিতে হবে। বাংলাদেশ এমন জায়গায় অবস্থান করছে, একই সাথে এমন কোনো প্রান্তিক রোল প্লে করা যাবে না যে পুরো রাষ্ট্র হুমকির মুখে পড়ে যাবে। এমন কোনো প্রান্তিক রোল প্লে করা যাবে না যার কারণে পুরো রাষ্ট্রের সিস্টেমটা একেবারে ফলো করতে পারে। দুইটাই মাথায় রেখে এখানে রোল প্লে করতে হবে, যদি আমি এক কথায় বলি। ধন্যবাদ ফরহাদ। সেই সাথে এই অনুষ্ঠানে যারা গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন আপনাদের সবাইকেই ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম তরুণদের ভাবনা নিয়ে, কারণ তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে, তরুণরাই দেশ গড়বে। তাদের ভাবনা এবং বাংলাদেশের ভূ রাজনৈতিক কারণে অন্যান্য প্রতিবেশী দেশগুলোকে নিয়ে এগিয়ে চলা এবং তাদের ভাবনা এবং সম্পর্ক উন্নয়নের চিন্তাভাবনাটা জরুরি। আপনারা সবাই ছিলেন আমাদের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।